ক্ষমতার আড়াই মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, সিলেটে বললেন প্রধানমন্ত্রী। শাহজালালের মাজার জিয়ারতের পর কয়েকটি প্রকল্প উদ্বোধন। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। এখনো তলিয়ে আছে 4 জেলার হাওড়া অঞ্চলের বিস্তীর্ণ জমির ফসল। দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক, আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা চাষিরা। ধান তো নদীতে বাসায় জলে লেগে গেছে, যা হয়ে আনা হয়েছে এখন আর বৃষ্টি লেগে বানাইতে হয় না। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, বলতে প্রতিদিনই পানি বাড়তেছে, মানে আগের দিন তাকে আটু পানি, পরের দিন ওই জায়গা বুক পানি। হাম ও উপসর্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 4 শিশুর। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। মেহেরপুরে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বাড়ছেই। প্রাণহানি ঠেকাতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ। আধুনিক সুইমিং পুলে শিশুদের দেয়া হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষরাই বাংলাদেশকে স্বাধীন করেছে, যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপর বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে চলার পথ পেয়েছি। প্রিয় বন্ধুরা, কাজেই এখন তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালী ভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। পারবে? এখন বলো তো, কে কে পারবে না হাত তুলো। কে কে পারবে না হাত তুলো। এদিকের গ্যালারি দেখি কে কে হাত তুলেছে। না, এদিকের গ্যালারিতে কেউ হাত তুলেনি। এইদিক গ্যালারিতে কে হাত তুলেছে? কে হাত তুলেছে? পারবে না, পারবে না কে? না, দেখি কেউ হাত তুলেনি। এইদিকের গ্যালারি, না পারবে না। এবার বলো পারবে কে কে? ইয়েস, সবাই পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে নম্বর বক্তৃতা। এখন বিষয় অল্প, পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলার হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে? এই তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম, তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে। অ্যাম্বাসেডর হতে হবে, হবে তো? ইয়েস। তাহলে আজকে আমার কথা শেষ। আকাশ খারাপ, বাড়ি দিতে হবে সবাইকে। ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দিবে কিন্তু। ঠিক আছে? ভেজা যাবে না। আমরা অনুষ্ঠান শেষ করে দিব তাড়াতাড়ি, সোজা সুন্দর বাড়িতে যেতে হবে। ঠিক আছে? আর আজকে থেকে সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
দর্শক, সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে ছিলাম। ক্ষমতার আড়াই মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। তিনি বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে, যা হতে পারে সিলেটবাসীর জন্য এক আশীর্বাদ আর নতুন পরিচয়ও। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। শুধু রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না, একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন, দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই 12 লক্ষ কৃষকের 10,000 টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে, যেটা দিয়ে তারা নিজেরা কীটনাশক, ওষুধ বলেন, বীজ বলেন, এই জিনিসগুলো তারা সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সাহায্যটা করব।
এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওড় অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। কৃষি বিভাগ বলছে সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে। দুদিন বিরতির পর আবারও মুষলধারে বৃষ্টি, আবারও আতঙ্ক হাওর পারে। ভোর থেকে টানা বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা। বাইরে কাজ সারতে এরই মধ্যে বেরিয়ে পড়তে হয়েছে মানুষকে। জলাবদ্ধ হয়ে পড়েছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। বৃষ্টিপাতগুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপ ধারণ করতে পারে। আধা পাকা ধান কাটতে তুমুল ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। শেষ রক্ষার চেষ্টা, গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে তারা। জমির ফসল রক্ষায় ডোবা পানি থেকেই আধা পাকা ফসল ঘরে তোলার চেষ্টা তাদের। এর মাঝে বিরতি দিয়ে আবারও বৃষ্টির হানা। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা ঋণগ্রস্ত চাষিরা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7000 হেক্টর জমির ধান। পুরা হাওয়ারে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতাম পারি না, বিরাট কষ্ট দেখাচ্ছে। জমির মধ্যে খুব পানি, এভাবে তো কাটতে হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। এতটুকু পারতেছি, আমরা কাটতেছি, যদি না করি এতটুকু তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। এদিকে হবিগঞ্জে পুরোপুরি তলিয়ে আছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এর মধ্যে 57% ধান কাটা হয়েছে। পানি জমে থাকায় জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। অন্যদিকে দ্বিগুণ মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। তাই বাধ্য হয়ে ফসল রক্ষায় পানিতে নেমে ধান কাটছেন কৃষক কৃষানীরা। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে গা, যা হয়ে আনা হয়েছে এখন আর বৃষ্টির লেগে আর বাঙাইতে হয় না। রোদের কারণে ধানের মধ্যে সে গেরাইতেছে, কেতো নষ্ট, ফলাতাইও নষ্ট। আমলা বলতে একদমই পাওয়া যেতেছে না, কৃষক একবারে পায় পাগলের মতো। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, আমরা হাওড় অঞ্চলের খবর জানবো। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, এখন পর্যন্ত হাওড় অঞ্চলের কত শতাংশ ধান কাটা হয়েছে, আর ধান কাটার জন্য শ্রমিক মিলছে কিনা? পর্যন্ত সুনামগঞ্জে 60% ধান কাটা হয়েছে, কিন্তু এই যে শ্রমিক সংকট, জলাবদ্ধতা, হারভেস্টার মেশিন নেই, নানামুখী একটা সংকট আছে সুনামগঞ্জে। সেই সংকটের মধ্যে যেটুক ধান, অর্থাৎ 60% যে ধান কেটে এনেছেন কৃষকরা, সেই ধান কিন্তু তারা শুকাতে পারছেন না। আমরা এখন আছি সুনামগঞ্জের সবচেয়ে বড় হাওরের মধ্যে অন্যতম একটি হাওর, দেখার হাওরে। 4টি উপজেলা নিয়ে এই হাওরটি। এই হাওরের সর্বোচ্চ উঁচু জায়গায় এখন আছি আমরা, যেটিকে বলা হয় স্থানীয় ভাষায় খলা। সেই খলায় আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি ভাবে স্তূপ করে রাখা আছে ধান। বৃষ্টির অভাবে কিন্তু সেই ধানটা শুকাতে পারছেন না কৃষকরা। এবং আমরা যেটি দেখেছি, সবচেয়ে দুঃখের একটি বিষয় আমরা দেখেছি, প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চি করে চারা গাছ গজিয়েছে এই ধানগুলোতে, যেগুলো এখন আর খাওয়ার উপযোগী না, এবং এত দুর্গন্ধ বের হচ্ছে যে এটি আর গরুও খাবে না। তাই বাধ্য হয়ে এখানের বেশ কয়েকটি স্তূপের ধান আমরা দেখতে পেয়েছি কৃষকরা এই খলাতে ফেলে রেখে চলে গিয়েছেন। কেউ কেউ আবার আমাদের সাথে ক্ষোভের ভাষায় কথা বলে বলছেন যে এখন যে অবস্থা, যদি বৃষ্টিপাত আরো 2-1 দিন থাকে তাহলে তারা ধানগুলো ভাসিয়ে ফেলবেন, কারণ এই ধান আর তারা ব্যবহার করতে পারবেন না। এই ধান কাটতে তাদের যেই ক্ষতি হয়েছে, যেই খরচ হয়েছে, সেই খরচটাও কিন্তু তাদের ক্ষতি হয়ে যাবে। আপনাদেরকে যদি একটু দেখাই, আমরা এইখানে একই সাথে ধান স্তূপ করা চলছে, এবং তার ঠিক পাশেই সবচেয়ে যে উঁচু জায়গা এই হাওরটার, এই খলার নিচেই কিন্তু পানি চলে আসছে, এবং কৃষকরা কিন্তু ধান কাটছেন কোমর পানিতে নেমে। সব মিলিয়ে সুনামগঞ্জের একটা বিপর্যয়পূর্ণ অবস্থা, যে কৃষকরা ধান কাটতে পারছেন না, আবার যেই ধানগুলো কাটছেন সেই ধান তারা শুকাতেও পারছেন না। সুনামগঞ্জের কৃষকের এখন একটাই চাওয়া, যে সে সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং ঠিকভাবে বাস্তবায়ন করা হয়। তো সব মিলিয়ে সুনামগঞ্জের অবস্থা আগামী 7 দিন খারাপ থাকবে, এটি বলেছে পানি উন্নয়ন বোর্ড। লুপা। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
হাওড়াঞ্চলে কৃষকের সোনালী ধানের স্বপ্ন ডুবে আছে কাদা পানিতে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনায় উঠতি ফসলের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে তোলার আগেই পানিতে তলিয়ে গেছে কৃষকের বছরের একমাত্র সম্বল। হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো পরিবারের। এই মাঠগুলোতে কদিন আগেও বাতাসে দোল দিচ্ছিল সোনালী ধান। চোখ বোরা স্বপ্ন নিয়ে অপেক্ষায় ছিল আর মাত্র কয়েকটা দিনের। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে সব চিত্র। টানা বৃষ্টি আর উজানের ঢলে রাতারাতি পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ হাওর। পানির নিচে ডুবে থাকা স্বপ্নের ফসল কৃষকের নিঃশব্দ হাহাকারকে আরো গভীর করে। দেনার টাকা কিভাবে শোধ হবে সেই চিন্তায় দিন কাটছে কৃষকের। অনেকটা পানি বেশি হয়ে গেছে এখন কোন সময় কি হয় বলা যায় না। এখন তো আমরা আছি খুব আছি, এখন আমরা কামলা পাইতেছি না। এরকম 4 একর জমি করছি, করে মনে হয় যে প্রায় 70,000 টাকা মতো ঋণ হয়েছে। এই 70,000 টাকা মনে হয় আরো 35,000 টাকা বাড়তি দেওয়া লাগবে। ধার কর্জ করে আমরা ঋণ করে গৃহস্থী করছি। এখন যে আমরা নিজে একাই বাঁচতে পারি না, ঋণ কি দিয়ে দিলাম। এবার জেলার প্রায় 42,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। আকস্মিক ঢলের আগে যারা ধান কেটে স্তূপ করেছিলেন, টানা বৃষ্টিতে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন দুর্যোগেও কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আমাদের ধান কাটছি, এখন আইনা পেয়েছি, ওখান থেকে গেরায় সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমরা ঋণ করে করছি, এই যে টাকা পুরো বউ বাচ্চা কি খাবো আমরা। তত্ত্বটা তারা সরকারে দিব, তারা এই কোনো পরিস্থিতি তারা এখন আসে নাই। তারা শুধু অফিসে বসে বসে নোটিশ দিতেছে, হ্যাঁ কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। হাওরের কৃষকদের জন্য বোরো ফসল পুরো বছরের বেঁচে থাকার অবলম্বন। পানিতে ডুবে থাকা ফসল কৃষকদের কষ্ট বাড়াচ্ছে কয়েক গুণ। আগামী দিন কিভাবে চলবে সে চিন্তা বাড়াচ্ছে কপালের ভাঁজ। যা নিচ থেকে কাটতেছি এগুলো আবার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। সারা বছর বাচ্চা টাচ্চা পড়াইয়াম কি করে হরাইয়াম, এদিকে অর্থ সম্পদ নাই, উঠাডু করছিলাম, সবকিছু হানিয়ে নিছে গা। প্রশাসনের হিসেবে প্রায় 15,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে স্থানীয়দের দাবি ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। সম্প্রতি ক্ষতিগ্রস্ত খালেজুরি হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। চেষ্টা থাকে যে এই ক্ষতিটাকে পূরণ করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সংসদে ঘোষণা দিয়েছেন যে তিনি 3 মাস থেকে সুরক্ষা দিবেন। আমরা সেই জন্য তাদের নির্দেশনা পেলে আমরা ইনশাআল্লাহ কাজ করব। নেত্রকোনার ছোট বড় 134টি হাওরে চলতি মৌসুমে প্রায় 41,065 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,92,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 17 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 83 জন। রাজশাহী মেডিকেলে হাম ও উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 4 জন। বর্তমানে চিকিৎসাধীন 131 জন রোগী। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও প্রতিদিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। অনেক জায়গায় ওয়ার্ডে জায়গা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো দল কিংবা গোষ্ঠীর জন্য নয়, যাদের প্রয়োজন শুধু তাদেরকেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বিএডিসির আয়োজনে এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, আগামী জুলাই থেকে সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির ব্যাপক পরিসরে চালুর পরিকল্পনা রয়েছে। সরকার চায় প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ আর্থিক স্বাবলম্বী হোক। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি চায় যে প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ সে আর্থিক তার স্বয়ংবরতা আসুক, তার স্বাবলম্বী হোক এবং সত্যিকার অর্থে সে একজন ভালো সুনাগরিক স্বয়ম্বর মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হোক। জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছে সরকার। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন।
এদিকে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে সিরিজ খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। পরে তিনি বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছে সরকার। সিরিজ খাল পুনঃখননের প্রকল্প বাস্তবায়িত হলে 17টি গ্রামের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়বে। সারা বাংলাদেশে সকল খাল আমরা পুনঃখনন করতে পারি, যেটি আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছা, তাহলে ইনশাল্লাহ একদিকে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে, অপরদিকে ফসল উৎপাদন অনেকটাই বাড়বে। টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, নদীর জায়গা কেউ দখল করে রাখলে প্রশাসন তা মুক্ত করবে। বিএনপি যা বলে তাই করে দেখায় বলেও দাবি করেন তিনি। নদী যে জায়গা সেই জায়গা খনন হবে এবং আশপাশে যদি কেউ এটি দখল করে রেখে থাকে অবশ্যই প্রশাসন দখলদার মুক্ত করবে। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরোয়ার বলেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকটও তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধান তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে যারা এই গণভোট দিয়েছিল। তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন 5 গ্রামের কয়েক হাজার মানুষ। বাসিন্দারা বলছেন, গত 5 বছর ধরে শুকনো মৌসুমে এমন বিপর্যয়ে পড়েন তারা। সংকট নিরসনে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের। তপ্ত রোদ, নদীর পাড়ে মানুষের ভিড়, কেউ বালতি হাতে ছুটছেন, কেউ লাইনে দাঁড়িয়ে, কেউ কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে পানি ভর্তি পাত্র। পানি সংগ্রহের এই লড়াই নতুন নয়, তবে দিন দিন তা হয়ে উঠছে আরও কঠিন। পঞ্চগড়ের তেঁতুলিয়ার কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। বাসিন্দারা বলছেন, গত 5 বছর ধরে শুকনো মৌসুমে খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। আগে পানি সবসময় থাকতো, ভারতে ওই যে বন্ধ করে দিছে একটা দিয়ে সুইচ গেট দিয়ে, ওখানে 27টা গেট করছে সুইচ গেট দিয়ে। এখন নদীর পানি আমাদের দিকে নেই, যাও কিছু আছে ওই একবারে ভারতের দিকে চলে গেছে। আজকে 5-6 বছর ধরে ওনাদেরকে জিনিসটা জানাচ্ছি, কিন্তু বলতেছে বরাদ্দ আসলে করে দিব, সাবমার্সিবল বসাই দিব বরাদ্দ আসলে, কিন্তু এই পর্যন্ত বরাদ্দ নেই, সাবমার্সিবল নেই, আমরা এই কষ্টই পোহাচ্ছি। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় সিদ্দিকনগর, মোমিনপাড়া, সাহেবজোত, ঈদগাহ বস্তি ও পুরাতন বাজার সহ অন্তত 5 গ্রামের টিউবওয়েলগুলো অচল হয়ে পড়েছে। এলাকাবাসীর শেষ ভরসা হয়ে উঠেছে সীমান্তের মহানন্দা নদীর পাশে থাকা এই একটি টিউবওয়েল। সকালে আসে, লাইন ধরতে হয়, কারণ যে 2-3 ঘন্টা লাগে দেয় লাইন ধরে পানি নিতে। নদীতে পানি না থাকলে আমাদের টিউবওয়েলেও পানি ওঠে না। এই নদী এটা বন্ধ, মানে পানি বন্ধ থাকার কারণে আমাদের পুরো গ্রামটাই পানি শূন্য হয়ে গেছে। এই পাশে 150, এই পাশে 150, 300 লোক পানি নাই দেখে এই সিরিয়াল ধরে পানি টিউবওয়েল থেকে, নদীর থেকে নেওয়া লাগে। একটা টিউবওয়েল গাছে আমরা তো অভিযোগ দিতে আসি মেম্বারকে, চেয়ারম্যানকে, অথবা মেম্বারও গুরুত্ব দেয় না, চেয়ারম্যানও গুরুত্ব দেয় না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণেই সৃষ্টি হয়েছে এই সংকট। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের এখানে যেটা শ্যালো টিউবওয়েল, আমাদের এখানে ডিপ টিউবওয়েল খুব কম হয়, যারা আপনার হচ্ছে যে পাথরের কারণে বরাদ্দ পাইলে আমাদের তেঁতুলিয়া যে অঞ্চলগুলোতে পানির স্বল্পতা বা আপনার হচ্ছে যে পানি লেয়ার নিচে নেমে গেছে, সেগুলো থেকে আমরা দ্রুত আমরা হচ্ছে যে রিকভার করতে পারবো।
এবং আমরা হচ্ছে আপনার নিরাপদ পানি সরবরাহ করতে পারবো। তারা পাম্প দিয়ে আমরা চেষ্টা করবো যে ওনাদের জন্য কিছুটা হলেও রিলিফ আমরা দিতে পারি। আমাদের কার্যক্রম চলমান আছে। আমি জনস্বাস্থ্য প্রকৌশলীকে ওনাকেও বারবার বলেছি যে আপনি একটু ওনার ডিপার্টমেন্ট থেকে যেহেতু আসবে ডিপার্টমেন্টের একটু খোঁজ নেওয়ার জন্য। সদর উপজেলার ওই 5 গ্রামে প্রায় 2000 পরিবারের বাস। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অসাবধানতা আর সাঁতার না জানার কারণে মেহেরপুরে প্রায়ই ঘটছে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাণহানি রোধে এবং শিশুদের সচেতন করতে মেহেরপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন। সেখানে আধুনিক সুইমিং পুলে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে শিশুদের। একটু অসাবধানতা বা সাঁতার না জানা আর তাতেই নিভছে প্রাণ। বাড়ির পাশে পুকুর, খাল কিংবা বিলের পানিতে ডুবে প্রায়ই ঘটছে মর্মান্তিক মৃত্যু। গত মার্চে মেহেরপুরের গাংনীতে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয় 2 শিশুর। গেল বছরের সেপ্টেম্বরে রাজনগরে একই পরিবারের 4 বোনের বিলের পানিতে ডুবে প্রাণহানি। এমন প্রতিটি ঘটনা এক একটি পরিবারের সারা জীবনের কান্না। ভৈরব নদীতে অনেক মানুষ মারা যাচ্ছে ভাই, কিন্তু তাদের হিসাব কিতাব হচ্ছে। মায়েরা যদি সচেতন হয় যে আমাদের শিশুরা কোথায় যাচ্ছে, তারা কি করছে, তো আমরা যদি তাদের দিকে একটু খেয়াল রাখি, আমার মনে হয় এই যে মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমে আসবে। পরিবারের অসচেতনতা বা উন্মুক্ত জলাশয়ের অভাবে শিশুরা এখন সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত। এমন বাস্তবতায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন। শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক সুইমিং পুল, যেখানে প্রতিদিন 4টি ব্যাচে দেয়া হচ্ছে সাঁতার প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এর আগে অনেক শিখেলে এখন শিখতে পারছি। আমি পুকুর, এমন নদী বা বড় জায়গায় সাঁতার কাটতে পারবো, কোথাও ডুবে গেলে নিজের রক্ষা করতে পারবো। বাচ্চার মেধা বিকাশের ক্ষেত্রেও কিন্তু সাঁতার অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে যে ওরা সুইমিংটা করলে খাওয়া দাওয়াটা ওদের খুব বেশি ভালো থাকে। ইউনো জানান, আগামীতে এর আওতা আরও বাড়ানো হবে। শিশু শিক্ষার্থীদের সাঁতার শেখানোর উদ্যোগ নিতে স্কুল কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি। আশা করি যে এটা চলতে থাকবে এবং একই সাথে অনুরোধ রাখবো সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যবস্থাপনা থেকে যেন বাচ্চাদেরকে সাঁতার শেখায়। তাহলে আমরা মনে করব মেহেরপুর সদরে আর সাঁতার না জানার জন্য কোনো বাচ্চা যেন না মারা যায়। সাঁতার শুধু জীবন বাঁচাতেই নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও ভূমিকা রাখে। গেল এপ্রিলে মেহেরপুর সদরে এই সুইমিং পুল থেকে প্রশিক্ষণ নিয়েছেন 80 জন শিশু, আর চলতি মাসে নিয়মিত শিখছে আরও 52 জন। তাপস সরকার, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা শামসুল ইসলামের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রামপাল মহাবিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি বক্তব্যে জানান, প্রয়াত এই রাজনীতিক দেশ ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। শামসুল ইসলাম ছিলেন আদর্শবান, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। জাতীয় রাজনীতিতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক সহ আরও অনেকে। এর আগে নেতাকর্মীরা কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।